পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানো যাবে চান্দাবিডি.কমে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচি ঘোষণা। প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। হামের টিকা পাবে আরও 30 লাখ শিশু। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু। জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্র দখল করল ইসরায়েল। অনুমতি ছাড়া জেলা ক্রিকেট সংস্থা গঠন অবৈধ ঘোষণা বিসিবির। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চান্দাবিডি.কম। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশের বিভিন্ন নাগরিক রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ঘুষ.সাইট এর অভিজ্ঞতার ভিত্তিতে চান্দাবিডি.কম প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণ কাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ থাকবে। তবে উদ্যোক্তারা স্পষ্ট করে জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া কোনো তথ্যকে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি। এর মাধ্যমে কোন এলাকা বা খাতে এই ধরনের অভিযোগ বেশি আসছে সেই বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া যাবে। ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারো ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনা হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না। চান্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়, বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, সচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 5 সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত জলাশয়ে মৎস্যপোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগ সংশ্লিষ্ট সেবা সহজীকরণ এবং বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করছে। নতুন এই মর্যাদার ফলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত সুযোগ সুবিধা পাবেন। দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আবারও বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 28 সেপ্টেম্বর সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় 30 লাখ শিশুকে নতুন করে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে নতুন করে এই টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের বিশেষ টিকাদান কর্মসূচিতে কিছু এলাকায় 6 মাস থেকে 5 বছর বয়সী অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে। এবার এসব শিশুকে শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
হয়েছে। সরকারের হাতে বর্তমানে প্রায় 16 লাখ ডোজ হামের টিকা রয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন করে টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। 5 এপ্রিল ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলা ও পৌরসভায় এই কার্যক্রম শুরু হয়। পরে ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে তার সম্প্রসারণ করা হয়। 20 এপ্রিল থেকে কর্মসূচি সারা দেশে চালু করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার মাধবপুর গ্রামের নিজ বাড়ির গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অমরেন্দ্রনাথ ভৌমিক ও তার স্ত্রী মীনাশ্রী রানী ভৌমিক। স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে অন্তত 4টি সাঁজোয়া যান এবং 50 জনের বেশি নিরাপত্তা কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রবেশ করেন ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা। অভিযানের পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এক্স হ্যান্ডেলে কেন্দ্রটির একটি ছবি পোস্ট করে লেখেন, UNRWA এখন আমাদের দখলে। কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত একটি জাতিসংঘ স্থাপনা এবং এটি UNRWA এর সবচেয়ে পুরনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সংস্থাটি তাদের এই সুরক্ষিত স্থানে ইসরায়েলি বাহিনীর অবৈধ অনুপ্রবেশ ও দখলের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে UNRWA পূর্ব জেরুজালেমে তাদের প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্যান্য জাতিসংঘের স্থাপনার অখণ্ডতা রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলাভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কিছু প্রচারণা বিসিবির দৃষ্টিগোচর হয়েছে। এবার জেলা পর্যায়ে ক্রীড়া সংস্থা, ক্রীড়া সংগঠন, ক্রিকেট সংস্থা সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্থান জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার অবগতির জন্য জানাতে চায়, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো প্রকার সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না। বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।